বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে যায় ঝুমের। আজ গোটা দিন যা গেছে তাতে শারীরিক ধকলের চেয়েও মানসিক ধকল বেশি গেছে ঝুমের। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে প্রথমেই সায়ককে একটা হোয়াটসঅ্যাপ করে ঝুম। রিচড সেফলি, আর ইউ ফাইন? গেস্ট রুমে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল সায়ক। হঠাৎই দরজায় টোকা। সায়ক ভাবে নির্মলদা বুঝি খাবার নিয়ে এসেছে, কিন্তু দরজা খুলে অবাক শুভেন্দু। এই ছেলেটি ওর সঙ্গে চাকরির পরীক্ষার ট্রেনিং নিত। সায়কের ব্যাংকে হয়েছে আর ওর পুলিশে। তাই তো শুভেন্দুর তো এখানেই পোস্টিং। ইস, বিপদের সময় একবারও মনে পড়ল না ওর কথা। এই যে হিরো, কেমন আছিস শুনি? তুই তুই কি করে জানলি এইসব? আর বলিস না, কি যে বিপদ। আয় ভেতরে আয়, সায়ক বলে। আমি কেন, গোটা এলাকা জানে ব্যাংক ম্যানেজার কলেজের শিক্ষিকাকে উদ্ধার করতে গিয়ে আহত, আর দুজনেই কলকাতার। আমি তখনই দুয়ে দুয়ে 4 করে নিয়েছি। এই ম্যানেজার আমাদের সায়ক বাবু ছাড়া আর তো কেউ হতে পারে না। তো যখন উদ্ধার করতে গেলি তখন তো একবার আমায় বলতে পারতিস। আনঅফিসিয়ালিও যদি যেতাম তাও তোর এই দশা হতো না, শুভেন্দু বলে। আরে ধুত, অত চিন্তা করার সময়ই পাইনি, জাস্ট শুনেছি আর ছুটেছি। যাক, তাহলে সায়ক বাবুর একটা হিল্লে হলো। যা দেবদাস হয়ে থাকতিস। শুভেন্দু হেসে বলে, আরে না না, তুই যা ভাবছিস তেমন নয়। মেয়েটা আমার থেকে ছোট অনেক, একই জায়গায় থাকি। ও বিপদে শুনে আর নিজেকে আটকাতে পারিনি। আর তার ওপর মেয়েটার বাবা খুব অসুস্থ। ওর আজই কলকাতা পৌঁছানো খুব দরকার, তাই আর কি। বাবা, মেয়েটার কলকাতা যাবার দরকার, বাবা অসুস্থ, তুই তো ঠিক উজিয়ে নিয়ে রেখেছিস রে। এনিওয়ে, এটা খুব ভালো খবর। তুই যে একটা আঘাত থেকে বেরিয়ে এসেছিস, এটা খুব ভালো ব্যাপার। মেয়েটাকে জানিস? আমার প্রাক্তন প্রেমিকার বোন। তাহলেই ভাব। সে কি গুরু, এ কি করেছ? সেই একই ফ্যামিলি? এবার তো আমার দুশ্চিন্তা হচ্ছে তোর জন্য সায়ক। একই কোম্পানির প্রোডাক্ট, আলাদা হবে কি? তুই আর মেয়ে পেলি না সায়ক। ওই জন্যই তো তোকে বললাম। সেরকম কোনো সম্পর্ক নেই আমার ঝুমের সঙ্গে, তবে হ্যাঁ, এই মেয়েটি ভালো। দিদির মতো রূপসী নয় ঠিকই, কিন্তু মনটা অনেক বড়। আমি নিজেই ঝুমের যোগ্য না শুভেন্দু। ঝুম কত অল্প বয়সে কলেজে চাকরি করে, আর ওকে আমি অনেক দিন চিনি। সত্যি মেধাবী ঝুম। মেধা বা রূপ দিয়ে সব বিচার হয় না সায়ক। সংসার করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো মন, অ্যাডজাস্ট করার ক্ষমতা। দেখ, তুই একটা মেয়ের সঙ্গে জড়িয়েছিস শুনে আমি খুব খুশি হয়েছিলাম। নিজেই অভিনন্দন জানাতে এলাম তোকে। কিন্তু মেয়েটার পরিচয় জানার পর মনে হচ্ছে তোর এই সম্পর্কে না জড়ানোই ভালো সায়ক। একই বাড়ি, দিদি তোর প্রাক্তন প্রেমিকা, সেই বাড়িরই ছোট বোন, বস। সারা জীবন চাপ থাকবে তোর। এই বয়সে আর চাপ বাড়াস না। তার চেয়ে দেখে শুনে একটা সুন্দরী মেয়ে ঘরে নিয়ে আয়, সুখে সংসার কর। আর আমি সম্পর্কে জড়াতে চাইলেই যে ঝুমও চাইবে, এটা ভাবছিস কেন? ঝুমেরও তো কোনো নিজস্ব পছন্দ থাকতে পারে। শোন, এসব কিছু না, জাস্ট একটা চেনা মেয়েকে হেল্প করেছি মাত্র। সায়ক আশ্বস্ত করে শুভেন্দুকে। আচ্ছা, তুই রেস্ট নে। কবে ফিরবি কলকাতা? কাল। সাবধানে থাকিস। আসলাম, বাই। শুভেন্দু চলে যাবার পর ফোনটা হাতে নিয়ে দেখে ঝুমের মেসেজ। বাবা, আমার কথা মনে আছে তাহলে? মনটা কেমন যেন খুশিতে ভরে যায়। সঙ্গে সঙ্গে রিপ্লাই করে সায়ক, ফাইন নাও, টেক কেয়ার, গুড নাইট। রাতে বারান্দায় দাঁড়িয়ে কালকের প্ল্যানিং করছিল ঝুম। গাড়ি অলরেডি বলা আছে, শুধু সকাল সকাল একবার শোভাবাজার কালীবাড়ি যাবে। বাবাকে যেন ফিরিয়ে আনতে পারি মা। হঠাৎ মাথায় হাত বাবার। বাবার বুকে কেঁদে লুটিয়ে পড়ল ঝুম। কাঁদিস না মা, তুই এত চেষ্টা করছিস, দেখবি আমি ঠিক ভালো হয়ে যাব। আচ্ছা ঝুম, টিভিতে দেখাচ্ছিল তোদের কলেজে নাকি ভর্তি নিয়ে কি সব গন্ডগোল হয়েছে। কি হয়েছে রে ঝুম? পুরো ঘটনাটা বলে ঝুম। সায়কদার লোনের সাহায্য থেকে আজ উদ্ধার করা পর্যন্ত। জানো বাবা, আজ সায়কদা না থাকলে হয়তো আমি কলকাতা ফিরতেই পারতাম না। খারাপ লাগছে শুধু এটা ভেবে যে আমার জন্য সায়কদা আহত হয়ে গেল। মনে মনে হাসেন বাসুদেব বাবু।
যাক, মানুষ চিনতে তার ভুল হয়নি। তাহলে এবার নিশ্চিন্তে ওপরে যেতে পারবো। ঝুমের মতো মেয়ের একটা অশ্বত্থ গাছ দরকার, যে প্রয়োজনে ঝুমকে ছায়া দেবে। ঝুমের 27 বছরের জীবনে ওই প্রথম কোনো পুরুষের প্রশংসা করতে শুনলেন বাসুদেব বাবু। দেখা যাক, আমার কন্ডিশন একটু স্টেবল হলে সায়ককে একদিন বাড়িতে ডাকবো, ভাবেন বাসুদেব বাবু। ডিনারের পর একটু ছাদে হাঁটতে বেরিয়েছিল সায়ক। মায়ের ফোনে ছন্দ কাটে। ফোন দেখেই ভাবে, এই রে, মাকে তো কিছুই জানানো হয়নি। কাল তো এই ব্যান্ডেজ বাঁধা মাথা দেখলে কুরুক্ষেত্র করবে, তার চেয়ে আজ জানিয়েই রাখি। তবে হ্যাঁ, ঝুমের ব্যাপারটা বলা যাবে না। হ্যাঁ বলো মা, কেমন আছো? ব্যাপার কি রে সায়ক, সারা দিনে একবারও ফোন করিসনি? সব ঠিক আছে তো? মনে মনে প্রমাদ গণে সায়ক। মা তো ঠিক একটা কিছু আন্দাজ করেছে। না আসলে মা, আজ এখানে একটা গন্ডগোল হচ্ছিল, তার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। মানে কিসের গন্ডগোল? কলেজের নিজস্ব কিছু সমস্যা, কিন্তু ছেলে মেয়েগুলো খুব উত্তেজিত ছিল, লাঠি নিয়ে আসছিল। হাত ফসকে সেটা আমার মাথায় লাগে। আমাকে আঘাত করবার কোনো উদ্দেশ্য ওদের ছিল না। আমি ওই সময় চা খেতে বাইরে বেরিয়েছিলাম আর কি। তারপর আর কি, অফিস থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে মাথাটা ব্যান্ডেজ করে দেয়। ভেতরে কোনো আঘাত লাগেনি, ওপর থেকে একটু রক্তপাত হয়েছে আর কি। আমার সকাল থেকে মন বলছিল সায়ক, কিছু একটা হয়েছে তোর। এই জন্যই বলি, থাকতে হবে না ওখানে, যত কষ্টই হোক যাওয়া আসা কর। শুনলি না তো আমার কথা? আরে মা, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি যাওয়া আসা করলেও এটা হতে পারে। আর রোজ এতটা রাস্তা যাওয়া আসা করা তো খুব হ্যাপা। কাজটা সারবো কখন বলো? ভেবো না, আমি ঠিকই আছি। আর আমি কাল বাড়ি যাচ্ছি, কদিন ছুটিতে থাকবো, সায়ক বলে। তা খেয়েছিস? হ্যাঁ, খেয়েই তো হাঁটতে বেরিয়েছি। বেশ, রাখলাম, সাবধানে থাকিস। মায়ের সঙ্গে কথা বলার পর ধরে প্রাণ আসে সায়কের। যাক, মাকে ম্যানেজ করা গেছে। কি মনে হতে এফবিটা খোলে সায়ক। নিজের অজান্তেই ঝুমের প্রোফাইলে হাত চলে যায়। সকালের সেই ঝুমের সহকর্মী ঝুমকে জিজ্ঞেস করেছে এফবিতে, ঝুমনা, তুমি ঠিকভাবে কলকাতা পৌঁছেছ তো? ঝুমের রিপ্লাই, হ্যাঁ সৌমদা, পৌঁছেছি। পরিস্থিতি কতক্ষণ পর স্বাভাবিক হলো? তোমরা কখন বেরোলে? তারও উত্তরে সৌমর লেখা, তুমি চলে যাওয়ার ঘণ্টাখানেক পরে। এখন পরিস্থিতি স্বাভাবিক। মাথাটা নিজের অজান্তেই কেমন গরম হয়ে যায় সায়কের। এসব কথা তো ব্যক্তিগত মেসেজ বক্সেও বলতে পারে ঝুম, পাবলিক প্রোফাইলে এসব কথা বলার দরকারটা কি? কিন্তু একটা সিগারেট খেয়ে মাথা ঠান্ডা হবার পর ভাবে, এই ছেলেটি যদি ঝুমের বিশেষ কেউই হতো, তাহলে এসব কথা পাবলিক ফোরামে বলার প্রয়োজন হতো না। এতক্ষণে নিশ্চয়ই ফোনেই সব জেনে নিত। তারপর নিজের আচরণে নিজেই স্তম্ভিত হয়ে যায় সায়ক। করছিটা কি আমি? সারাক্ষণ ঝুমের প্রোফাইল ঘাটছি বা কেন? সেরকম কোনো সম্পর্ক তো আমার ঝুমের সঙ্গে নেই। তারপর ভাবে, তাহলে কি শুভেন্দুই ঠিক? আমি কি ঝুমকে? সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো দিয়ে আসে ঝুম। আজ বাবার নতুন ট্রিটমেন্ট শুরু। বাবা যেন এই ধাক্কাটা নিতে পারে ঠাকুর। বেলা 11টা নাগাদ বাসুদেব বাবুকে নিয়ে রওনা হয় ঝুম আর অনন্যা। টাটা মেমোরিয়ালে পৌঁছতে 11টা বেজে যায়। ওদের 12টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ছিল। সঠিক সময়ে নিয়ে যাওয়া হয় বাসুদেবকে। আধ ঘন্টা পর নার্স এসে জানায় হয়ে গেছে। মিনিট 15 পর নিয়ে যেতে পারেন। আবার আগামীকাল আসতে হবে। এইভাবে টানা 5 দিন। আবার আগামীকালের স্লট বুক করে বাবাকে নিয়ে বাড়ি আসে ঝুম। বাসুদেব বাবু প্রথম রেডিয়েশনেই বেশ কাবু। অন্তত ঝুমের তাই মনে হলো। কথাবার্তা বিশেষ বলছে না, নিশ্চয়ই কষ্ট হচ্ছে তাই বলছে না। খাওয়া দাওয়াতেও রুচি নেই। অনন্যা সব প্রিয় খাবার রেঁধে দিলেও প্রায় ছুঁয়েই দেখছেন না বাসুদেব বাবু। বিকেলের দিকে রুমনা, রাহুল আর রিমলি এলো বাসুদেব বাবুকে দেখতে। দেখেছো মা, আমি কিন্তু বলেছিলাম এই বয়সে এসব করো না, বাবা নিতে পারবে না। আরে আমার শ্বশুর বাড়ির পাড়ার একজন হোমিওপ্যাথি করেই কতদিন বেঁচে আছে ক্যান্সারে। আর বাবাকে দেখো, একটা রেডিয়েশনেই কাবু। এইভাবে টানা 5 দিন করে 3 সপ্তাহ। ভাবো বাবার কি হাল হবে। ঝুমকে তো বলেও ছিলাম, তা আমার কথা শুনলে তো? টাকার গরম দেখিয়ে দিল। রুম লক্ষ্য করে অনন্যা আজ অদ্ভুতভাবে নীরব। এসব কথা থাক রুম,
ঝুম যা ভালো বুঝছে করছে, আর ও তো আমাদের থেকে টাকা নিয়েও কিছু করছে না। যদি ঝুম তোর বাবার টাকা নেয়ও আমি অন্তত আপত্তি করব না। টাকাগুলো তো ওই মানুষটাই রোজগার করেছে এতগুলো বছর ধরে, তারই রোগে যদি খরচ হয় হবে। বাব্বা, ঝুম মাকেও বেশ ম্যানেজ করে নিয়েছে দেখছি। রুম ভাবে, যাকগে, যা খুশি করুক গিয়ে যাক। রাহুল ঠিকই বলেছে, আমরা কদিনের অতিথি, এত মাথা না ঘামালেও চলবে, যা খুশি করুক এরা। সন্ধেটা কাটিয়ে রাতের দিকে চলে গেল রুমেরা। সারাদিন ফোনটাও দেখার সময় পায়নি ঝুম। এখন বাবার ঘরে একটু ফোনটা নিয়ে বসলো ঝুম। হোয়াটসঅ্যাপ খুলে দেখে শায়কদার মেসেজ। প্রথম দিনের রেডিয়েশন কেমন হলো ঝুম? রিপ্লাই দেয় ঝুম, এমনি তো ঠিকই আছে, তবে বাবা খুব চুপচাপ হয়ে গেছে শায়কদা, মনে হয় খুব কষ্ট হচ্ছে। রাতের দিকে মেসেজটা দেখে ঘুমিয়ে পড়েছিল শায়ক। ঘুম ভাঙল রাত 11:30টার দিকে ঝুমের ফোনে। এত রাতে ঝুম ফোন করেছে, কি ব্যাপার? হ্যাঁ বলো ঝুম, কি হয়েছে? নামটা বলে ফেলেই সতর্ক হয়ে যায় শায়ক। মা আছে বাড়িতে, বাইরে আসেও। বলছি যে শায়কদা, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। বলছিলাম আমার লোনটা কবে পাস হবে শায়কদা? ঠিক কতদিন সময় লাগবে? দেখো, এই তো ফাইল হেড অফিসে গেল, একটু তো সময় লাগবেই। তোমার কি খুব টাকার দরকার? তাহলে আমি দেখছি এমার্জেন্সি কিছু ম্যানেজ করা যায় নাকি। আমার যা ফিক্সড আছে তা তো রেডিয়েশনে শেষ হয়ে যাবে শায়কদা, এরপর কেমো আছে, ওষুধের খরচও মারাত্মক। এখন মোটামুটি কত হলে তোমার চলবে ঝুম? না না, আমি তোমাকে কিছু দিতে বলছি না শায়কদা, ছি ছি, শুধু লোনটা একটু তাড়াতাড়ি পাশ করিয়ে যদি দাও খুব উপকার হয়। আচ্ছা বেশ, আমি তো কলকাতাতেই আছি ছুটিতে, কাল একবার হেড অফিসে গিয়ে খোঁজ নেব। অনেক অনেক ধন্যবাদ শায়কদা। আর তোমার মাথার ব্যথা কেমন আছে? হ্যাঁ ভালো আছে, ঠিক হয়ে গেছি। শুয়ে পড়ো ঝুম, রাত হয়েছে, গুড নাইট। ফোনটা রেখে কেমন একটা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে শায়কের। অন্ধকারে ঘুরে দেখে ওর পেছনে মা। শায়কের বুঝতে অসুবিধা হয় না, মা পুরো বাক্যালাপটাই শুনেছে। কার ফোন ছিল শায়ক? চুপ করে মাথা নামিয়ে নেয় শায়ক। কিরে, চুপ করে আছিস যে? কার ফোন? ঝুম মা, রুমের বোনের। এত রাতে তোকে কেন ফোন করেছে ও? মায়ের চোখে আগুন। মা, ওর বাবার চিকিৎসার জন্য আমার ব্যাংকে একটা লোনের অ্যাপ্লাই করেছিল, সেটাই জানতে ফোন করছিল যে কতদিনে পেতে পারে। আর তুইও দায়িত্ব নিয়ে নিলি, বললি যে হেড অফিসে যাবি এই শরীরে। কেন? আর 5টা মেয়ে যেভাবে লোন পায় ও সেভাবেই পাবে, তোর আগবাড়ি এত উপকার করার কি আছে? আর ও কি করে জানলো শায়ক যে তোর মাথা ফেটেছে? এবার একটু বিপদে পড়ে যায় শায়ক। মা, ওর আর আমার একই কর্মস্থল, পেয়েছে খবর কোনোভাবে। মাকে একটু থামাতে চেষ্টা করে শায়ক। শায়ক, আমি তোর মা, পেটে ধরেছি তোকে, একা মানুষ করেছি। আর ওর দিদির করা অপমানের পর যে 1 মাস তুই হাসপাতালে ছিলি, আমি একা গোটা সমাজের সঙ্গে লড়ে তোকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে এনেছি। তুই সেই একই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখিস কোন সাহসে? এত রাখতে মাকে কোনোদিনও দেখেনি শায়ক। মা, সে ব্যাপারটা আলাদা ছিল, আমার সঙ্গে ঝুমের সেরকম কোনো সম্পর্ক নেই মা, তুমি বিশ্বাস করো। আর তুমি তো নিজেও বলো রুম ঝুমের বাবা মানুষটা খুব ভালো। সেই মানুষটার আজ এত বড় একটা রোগ হয়েছে, তাকে একটু সাহায্য করব না মা? শায়ক বলে, হ্যাঁ মানি। আমি 100 বার বলি, 1000 বার বলি যে বাসুদেব বাবু লোকটা খুব ভালো। আমি তাই ভেবেছিলাম নিজেই ওনার বাড়িতে গিয়ে MIS-গুলো সই করিয়ে আনবো, তাতে টাকাগুলো অন্তত তোলা যাবে। ক্যান্সার খুব খরচ সাপেক্ষ রোগ, সব মানি আমি, কিন্তু তার মানে এই নয় ওই বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলে আবার মেলামেশা করবে, সেটা আমি মেনে নেব কখনো না শায়ক, এটা মনে রাখিস। আর এর পরেও যদি তুই ভাবিস মেলামেশা বাড়াবি, সেটা তোর নিজের দায়িত্বে বাড়াবি। তোর মা কিন্তু কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না, এটা জেনে এগোবি। মায়ের এই অগ্নিশর্মা রূপ দেখে শায়ক একটু ঘাবড়ে গেল। মায়ের হাই প্রেশার, যদি স্ট্রোক হয়ে যায়। মাকে জড়িয়ে ধরে শায়ক। বিশ্বাস করো মা, আমার সঙ্গে ঝুমের সত্যিই কোনো সম্পর্ক নেই।
আর ঝুম কত ভালো মেয়ে মা, কেনই বা জড়াবে আমার মতো একটা সাধারণ ছেলের সঙ্গে? বাবা, কোনো সম্পর্ক নেই বলছিস, অথচ তোকে রাতে ফোন করছে লোন পাশ করিয়ে দেবার জন্য। তুইও ওর প্রশংসায় পঞ্চমুখ কেন সায়ক? সায়ক, তুই যখন মেয়েটার সঙ্গে কথা বলছিলি আমি লক্ষ্য করেছি তোকে। ওর ফোনটা পেয়েই তুই আনন্দে আত্মহারা হয়ে বাইরে চলে এলি। আমাকে আর কত বোকা বানাতে চাস তুই? এবার সায়ক সত্যি বিপদে। না, মার কাছে আর মিথ্যে বলে কোনো লাভ নেই। যতটুকু সত্যি ততটুকুই বলা যাক। হ্যাঁ মা, ঠিকই বুঝেছ তুমি। ঝুমকে আমি পছন্দ করি, কিন্তু আমার সে ভালো লাগাটা একেবারেই আমার নিজস্ব অনুভূতি। ঝুম কিন্তু এসবের কিছুই জানে না, আর আমার বিশ্বাস ও আমাকে কোনো বিশেষ নজরে দেখেও না। ও সাধারণভাবেই মেশে আমার সঙ্গে। কোনো সম্পর্ক কিন্তু সত্যি আমাদের মধ্যে নেই। তবে একটা কথা আমি বলতে পারি, রুম আর ঝুমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হতে পারে হয়তো ঝুম অনেক অন্যরকম, কিন্তু তবু আমি এটা মেনে নিতে পারবো না যে ওই বাড়ির মেয়ে আবার আমার ছেলের জীবনে আসবে। কারণ একটা বিয়ে মানে শুধু বউ নয়, তার গোটা পরিবারের সঙ্গে সম্পর্ক। এটা মনে রাখিস সায়ক। মা অনেকক্ষণ চলে গেছে। একা বসে সায়ক এটাই ভাবে, মা তো মায়ের জায়গায় ঠিকই আছে। না, সত্যি আর ঝুমকে নিয়ে এগোনো যাবে না। ভাবনা বন্ধ করতে হবে। সারা রাত ছটফট করতে থাকে সায়ক। পাশের ঘরে সায়কের মাও বিনিদ্র রজনী কাটাচ্ছে। সায়কের যন্ত্রণা যে তাকেও যন্ত্রণা দেয়। সকালে ঘুম থেকে উঠে সায়কের দেখা পায় না সায়কের মা। চা নিয়ে গিয়ে দেখে ছেলে ঘরে নেই। হলো কি, এত সকালে কোথায় গেল? সবে তো 7টা বাজে। কাল রাতের ঘটনাটার পর একটু মনটা খারাপই আছে সায়কের মায়ের। বাবা মরা ছেলে এমনিতেই অনেক কষ্ট করে বড় হয়েছে, আর সায়ককে খুব একটা বকাঝকার দরকারও পড়তো না। এমনিতে খুব শান্ত ছেলে ছিল সায়ক। পড়াশোনায় একেবারে তুখোড় হয়তো নয়, আবার খারাপও নয়। আর সায়ক লেখাপড়া চিরকাল নিজেই করেছে। নিজেই যতটা পেরেছে করেছে। তাতে যা রেজাল্ট হবার হয়েছে, শুধু রুমি ওর জীবনটা একেবারে ওলট পালট করে দিল। চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আজ থেকে 5 বছর আগেকার স্মৃতিগুলো মনে পড়তে থাকে সায়কের মায়ের। পুজোতে প্যান্ডেলে আলাপ হয় সায়কের সঙ্গে রুমের। সায়ক রুম দুজনেই তখন কলেজে, সায়ক সিনিয়র। সেখান থেকে প্রেম, বেশ কবছর প্রেম করে। তারপর একদিন রুমের একটা বড়লোক ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়। রুম সায়ককে বলে ওর জীবন থেকে সরে যেতে। সায়ক সরতে চায়নি, বদলে কয়েক বছর সময় চেয়েছিল। সেই সময় সায়কের মাও একদিন দেখাও করেছিল বাসুদেব বাবুর সঙ্গে। ভদ্রলোকের খুব একটা আপত্তি ছিল না সায়ককে সময় দিতে, কিন্তু ওনার স্ত্রী আর রুম ভীষণ অপমান করে সায়কের মাকে। তারপর এলো সেই চরম দিন। রুম যেদিন নিজে এসে সায়কের পাড়ার ক্লাবে আর সায়কের মার অফিসে এসে বলে যায় সায়ক ওর শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তারপর লজ্জায় অপমানে বিষ খায় সায়ক। আত্মীয় স্বজন সব বাঁকা চোখে তাকাতো। হাসপাতাল থেকে বাড়ি এলেও সায়ক স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। প্রায় 1 মাস কাউন্সেলিং চলেছিল ওর। তারপর সায়ক চাকরির পরীক্ষাগুলো মন দিয়ে দিতে থাকে। তারপর এই স্টেট ব্যাংকের চাকরিটা হয়ে যায়। এত ভোগান্তির পরেও সেই একই বাড়ির মেয়ের ওপর সায়ক দুর্বল হয়ে পড়ে কি করে? হঠাৎ আলতো নরম হাত জড়িয়ে ধরে সায়কের মাকে। তিন্নি, সায়কের খুড়তুতো বোন। ওদের এই যৌথ পরিবারটা এখনো আছে বলে অনেক বল ভরসা। যদিও এমনিতে সবাই আলাদা, তবু বাড়িটা তো এক। এখনকার দিনে এই অনেক। হাই কাকিমণি, মাথা ঠান্ডা হয়েছে নাকি গোলাগুলি চলছে এখনো? এটা দাদা ভাইয়ের চা তো? লাভ নেই, একটু আগে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে এলাম চা খাচ্ছে। এটা আমাকেই দাও কাকিমণি, বলে নিজেই চায়ের কাপ নিয়ে নেয় তিন্নি। তুই দেখেছিস দাদা ভাইকে? কোথায় রে? এই তো দেখলাম মিনিট 15 আগে একটা লোকের সঙ্গে কথা বলছিল চায়ের দোকানে চা খেতে খেতে। তারপর সেই লোকটার বাইকে চড়ে কোথায় যেন গেল। তিন্নি বলে, ও আর দেখ, আমাকে বলেও যায়নি একবার। কি করে বলবে কাকিমণি, তুমি অকারণে কাল যা গোলাগুলি ছুড়লে? কপট হাসে তিন্নি। তুই কি করে জানলি সায়কের সঙ্গে কাল আমার ঝগড়া হয়েছে? দাদাভাই সকালেই বলেছে বুঝি? উফ কাকিমণি, তুমি এতদিনেও দাদাভাইকে চিনলে না? দাদাভাই তোমার বিরুদ্ধে আমাকে বলবে? কাল রাতে এত চিৎকার করছিলে যে ইচ্ছে না থাকলেও সব কানে যাচ্ছিল।
এবার একটু লজ্জা পেয়ে যায় সায়কের মা। সত্যি তো, একান্নবর্তী পরিবার, সবারই একটা দুটো ছোট ছোট ঘর, এত গায়ে গায়ে থাকলে শুনতে তো পাবেই। আচ্ছা কাকিমণি, মাথা ঠান্ডা করো তো, এবার বলো ঝুম দিদিকে নিয়ে তোমার ঠিক কি অসুবিধে? ঝুম দিদিকে দেখতে খারাপ? তোমার কার্তিকের মতো ছেলের পাশে খারাপ লাগবে এই জন্য? তিন্নি জিজ্ঞেস করে। ছি তিন্নি, ওভাবে মানুষের রূপ নিয়ে কেউ বলে? আর রূপ না থাকতে পারে, মেয়েটার গুণ তো আছে। নিহাতি সায়কের বাবা সুন্দর ছিল, তাই সায়কটাও একটু সুন্দর হয়েছে। রূপ নিয়ে কোনো অসুবিধে আমার নেই। আমার একটাই অসুবিধে, ও রুমের বোন। ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক আমার ছেলে রাখবে না, ব্যাস। এ কেমন যুক্তি হলো কাকিমণি? দিদি দোষ করেছে বলে বোন শাস্তি পাবে? আচ্ছা তুমি এটা বলছো যে ও রুমদির বোন, এটাও তো বলো যে বাসুদেব জেঠুরো মেয়ে। তাহলে দেখ তিন্নি, বিয়েটা দুটো পরিবারের মধ্যে হয়। ঝুমের সাথে সায়কের বিয়ে হলে রুম সারাক্ষণ সায়কের জীবনে থাকবে, এটা আমি মানতে পারছি না। উফ কাকিমণি, কোথায় কি! আর তুমি বিয়ে অবধি ভেবে বসলে? দাদা ভাইয়ের সঙ্গে ওর সম্পর্কটাই গড়ে ওঠেনি এখনো। ঝুমদির নিজের অন্য কোনো পছন্দ আছে কিনা সেটা অবধি দাদা ভাই জানে না। আর তুমি ছাদনা তলায় নিয়ে চলে গেলে পারো। শোনো, প্রথম কথা, আমার মনে হয় দাদাভাই রুমদির থেকে নিজেই সাবধানে থাকবে। আর দ্বিতীয়ত, রুমদি থাকেই তো বিদেশে, কতবার দেখা হবে ওর সাথে। আর আরও একটা কথা, তুমি তো দাদাভাইয়ের মা, তুমি চাও না দাদাভাই সুখী হোক? চাই বলে এইসব আপদ ঘরে ঢোকাতে চাইছি না তিন্নি। কেন, দেশে কি আর মেয়ে নেই? দেশে এত মেয়ে থাকা সত্ত্বেও আর ঝুমদির রূপ না থাকা সত্ত্বেও তোমার ছেলের ওকেই মনে ধরেছে। কেন এটা ভেবে দেখেছ? নিশ্চয়ই মেয়েটার মধ্যে এমন কোনো গুণ আছে যেটা দাদাভাইকে টেনেছে। কাকিমণি, এই অবস্থায় তুমি যদি দাদাভাইকে এগোতে বারণ করো, দাদাভাই হয়তো এগোবে না, কিন্তু তাতেও সুখী হবে কি? তার চেয়ে ওদের ব্যাপারটা ওদের ওপরেই ছেড়ে দাও না, দেখোই না কি হয়। আর ভেবো না তোমার ছেলে আর হাসপাতালে যাবে না। তিন্নি জড়িয়ে ধরে কাকিমণিকে। একবার আমি ওদের বাড়ি গিয়ে খুব অপমানিত হয়েছি তিন্নি, আমি কিন্তু আর যেতে পারবো না। না কাকিমণি, তুমি কেন যাবে? আমরা পাত্রপক্ষ, ওরাই আসবে। তাহলে তুমি রাজি তো কাকিমণি? তিন্নি বলে। ছাড়, খুব পেকেছিস, দাদার ঘটকালিও করছিস। আচ্ছা বেশ, সে দেখা যাবে। হেসে ফেলে সায়কের মা। 3 cheers ফর কাকিমণি, হিপ হিপ হুররে। আনন্দে চিৎকার করতে থাকে তিন্নি। বাইরে বেরিয়ে এসে তিন্নি দেখে সায়ক ঢুকছে। কিরে, সাত সকালে কোথায় গেছিলি? চোখ দেখে তো মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। কপট হাসে তিন্নি। একটা কাছাকাছি ফ্ল্যাটের সন্ধান পেয়েছিলাম, তাই দেখতে গেছিলাম। সায়ক বলে। প্রেমিকাকে প্রপোজই তো করে উঠতে পারলি না, আর ফ্ল্যাট দেখতে চললি? সত্যি দাদা ভাই, তুই না? হাসে তিন্নি। এক মারবো, খুব পেকেছিস না? কপট রাগ দেখিয়ে বলে সায়ক। লে হালুয়া, আমি কোথায় কাল রাত থেকে ভাবছি, যাক দাদা ভাইয়ের এতদিন পর একটা হিল্লে হয়েছে, কি করে কাকিমণিকে ম্যানেজ করা যায়। আর ও আমাকে রেলা নিচ্ছে। এই জন্যই বিদ্যাসাগর মশাই বলেছিলেন, যেচে কারো উপকার করিও না। তিন্নি বলে। ও, তা সারা রাত ভেবে কি করলি? বেশ কৌতূহলী হয়ে পড়ে সায়ক। তিন্নি যে পুরো ঘটনাটাই জানে, এটা ওর আর বুঝতে বাকি নেই। নিশ্চয়ই কাল রাতে বারান্দা থেকে সব শুনেছে। সকালবেলা উঠে কাকিমণিকে ম্যানেজ করলাম। কাকিমণির একটাই শর্ত, একবার কাকিমণি ওদের বাড়ি গিয়ে খুব অপমানিত হয়েছে, আর নয়, এবার ওদেরকে আসতে হবে। মাকে রাজি করিয়ে ফেললি? কি করে তিন্নি? নে, তোর রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, এবার 5th গিয়ারে গাড়ি চালিয়ে এগিয়ে যা। আর শোন, বিয়েটা যদি হয়, ঘটকালি প্লাস ননদ খামি দুটোই যেন আমি পাই। হাসে তিন্নি। জাপালা। হাসে সায়ক। কিছুক্ষণ পর সায়কের মা ঘরে এসে ঢুকল। কাল রাতের পর এই প্রথম সায়ক আর মা মুখোমুখি। সায়কের মাই প্রথম কথা বলেন। সায়ক, কাল ঝুম তোকে টাকার জন্য ফোন করেছিল না? হ্যাঁ, যথাসম্ভব সংক্ষেপে জবাব দেয় সায়ক। শোন, গত মাসে উনি পোস্ট অফিসে এসে কোনো রকমে সই করে MIS-টা তুলে নিয়ে গিয়েছিলেন। এ মাসে বোধহয় সে ক্ষমতাও আর নেই। আমি ভেবেছিলাম একটা ছেলেকে ওনার বাড়িতে পাঠাবো। যদি সইটা করে দিতে পারেন কোনো ক্রমে, তাহলে টাকাটা আমরা ছেড়ে দিতে পারি। ওনারই তো টাকা, এখন তো খরচও হচ্ছে। তা তুই যখন ছুটিতেই আছিস, তখন তুই যা,
গিয়ে সইটা করিয়ান, টাকাটা আমি তুলিয়ে পাঠিয়ে দেব। হেসে ফেলে সায়ক, মাকে জড়িয়ে ধরে। ইঙ্গিত বুঝতে অসুবিধে হয় না সায়কের। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করব। আর এখন আমি কিছু জনের নাম মেনশন করব, যারা আমার গল্পে কমেন্টস করেছেন আর যারা নিয়মিতই আমার গল্পে কমেন্টস করে থাকেন। প্রথমেই বলি রিনাস কিচেনের কথা। রিনা আন্টি, তোমাকে অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর এই আন্টি কিন্তু সর্বপ্রথম আমাকে এই চ্যানেলে সাপোর্ট করেছিল। তারপর মুক্তি বসাক, আপনাকে অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। কস্তুরী চ্যাটার্জি, আপনাকেও অনেক ধন্যবাদ। রিঙ্কু দত্ত, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আরও অনেকে কমেন্টস করেছিলেন, সবার নাম তো নেওয়া সম্ভব হলো না, আস্তে আস্তে আরও নাম নেব। আর আজকের এই গল্পে আরও একটা প্রশ্ন থাকলো, অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। প্রশ্নটা হলো, সায়কদা কোন ব্যাংকে চাকরি করতেন? যারা কমেন্ট করবেন তাদের মধ্যে আমি 5 জনের নাম মেনশন করব। ধন্যবাদ।